আদিনাথ মন্দিরের প্রথম ইতিহাস রামায়ণ থেকে জানা যায়। রাবণ, যার আনুমানিক জন্ম খ্রিস্টপূর্ব 5000 বছর আগে। এখানে দেখা যাচ্ছে রামসীতা মন্দির। এখানে দেখা যাচ্ছে একটি বৌদ্ধ প্যাগোডা। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতেও মিষ্টি পানের জন্য প্রায় সবার কাছেই পরিচিত একটি নাম। এই মেলা আনুমানিক 200 বছরেরও বেশি সময় থেকে আদিনাথ মেলা নামে পরিচিত লাভ করে আসছে। উইকলি ট্রাভেলে স্বাগতম। মহেশখালী ট্রাভেল কমপ্লিট গাইডের আজ তৃতীয় পর্ব। গত 2 পর্বে দেখিয়েছি কিভাবে আসবেন, কোথায় থাকবেন আর কোথায় ঘুরবেন। মহেশখালী ঘোরার এই পর্বে আমরা উঠব পাহাড়ে, দেখব এবং জানব আদিনাথ মন্দিরের সবকিছু। গত পর্বে আমরা মন্দির ঘাটে এসেছি, এখন আদিনাথ মন্দিরের দিকে যাব। মন্দিরে যাওয়া রাস্তার 2 পাশে দেখা যাচ্ছে সারি সারি বার্মিজ দোকান। এই বার্মিজ দোকানগুলো বৌদ্ধ ধর্মের রাখাইনরা করে থাকে। আমরা ফেরার পথে দেখব এই দোকানগুলো। এখন সোজা মন্দিরের দিকে যাব। আদিনাথ মন্দিরের প্রথম ইতিহাস রামায়ণ থেকে জানা যায়। রামায়ণ হলো হিন্দু ধর্মগ্রন্থ, যা কিনা পণ্ডিতদের অনুমান অনুসারে লেখার প্রাথমিক স্তর খ্রিস্টপূর্ব 7ম থেকে 4র্থ শতাব্দীর মধ্যে। রাম রাবণের যুদ্ধের কথা রামায়ণে পাওয়া যায়। রাবণ, যার আনুমানিক জন্ম খ্রিস্টপূর্ব 5000 বছর আগে। ধর্মগ্রন্থ অনুসারে সেই লঙ্কা যুদ্ধে রামের সঙ্গে জয় লাভের জন্য মহাদেবের কাছে অমরত্ব প্রার্থনা করেন। মহাদেব বর দিয়ে শর্ত দিলেন, কৈলাস থেকে শিবরূপী শিবলিঙ্গ বহন করে লঙ্কায় নিয়ে পূজা করতে হবে এবং পথে কোথাও রাখা যাবে না, রাখলে আর উঠানো যাবে না। শর্তানুসারে রাবণ শিবলিঙ্গ বহন করে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু পথে প্রাকৃতিক কর্ম সম্পাদনের জন্য বর্তমান মহেশখালীর মৈনাক পাহাড়ে থামতে বাধ্য হয়। শিবলিঙ্গ পাথর রেখে কাজ শেষ করে এসে সেই শিবলিঙ্গ আর উঠাতে পারে না এবং একে শেষ পর্যন্ত রেখেই চলে যেতে হয়। এই শিবলিঙ্গ পাথরটি এই মৈনাক পাহাড়েই থেকে যায়। আদিনাথ মন্দির মহেশখালী দ্বীপের মৈনাক পাহাড়ে অবস্থিত। বলা হয় এই মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে 85.3 মিটার বা 280 ফুট উচ্চতায় অবস্থিত। তাই 69টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এই মন্দিরে। মন্দিরের ইতিহাস থেকে জানা যায় যে প্রায় 1600 শতাব্দীতে নূর মোহাম্মদ সিকদার নামক সচ্ছল মুসলিম ধর্মাবলম্বীর একজন হঠাৎ খেয়াল করলেন তার একটি গাভী আগের মতো দুধ দিচ্ছে না। রাতের অন্ধকারে গাভীকে অনুসরণ করে দেখলেন গাভীটি গোয়াল ঘর হতে বের হয়ে এই মৈনাক পাহাড়ে যেয়ে একটি কালো পাথরের উপর দাঁড়ায় এবং গাভী থেকে আপনা আপনি ওই পাথরে দুধ পড়তে থাকে। দুধ পড়া শেষ হলে গাভীটি পুনরায় গোয়াল ঘরে চলে যায়। পরে তিনি শক্ত করে গাভীকে বেঁধে রাখেন যাতে না যেতে পারে। কিন্তু সিকদার স্বপ্ন দেখলেন দুধ দেয়া স্থানটিতে একটি মন্দির করতে এবং শিবের পূজা করার জন্য হিন্দু জমিদারদের দৃষ্টি আকর্ষণ করতে। তৎকালীন জমিদারদের সহায়তায় সিকদার সেখানে মন্দির স্থাপন করে এবং ধীরে ধীরে তা শিবতীর্থে প্রকাশ হতে থাকে। কিন্তু পাথরে গরু দুধ দেওয়ার গল্পটি ইন্ডিয়ার জম্মু অঞ্চলের আপশম্ভু মন্দির নামের একটি মন্দিরের একই ঘটনা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে মহারাজা প্রতাপ সিং এর শাসনামল 1848 সাল থেকে 1925 সালের মধ্যে। মন্দিরে ঢুকতেই প্রথমে যে চত্বর দেখা যায় এর বাম পাশেই আছে ভক্তদের জন্য থাকার ব্যবস্থা, আর নিচে বাম পাশেই লেখা আছে মন্দিরের ইতিহাস। আমরা আপনাদের বাকি লেখাগুলো মন্দির ঘুরতে ঘুরতে দেখিয়ে দিব। আমরা প্রথমে সোজা ওই পাথর রাখা মূল মন্দিরের দিকে যাব। সামনে যে মন্দির দেখা যাচ্ছে তার 2টি দরজা। ডান পাশের দরজা দিয়ে ঢুকলে সেই পাথর স্থাপিত মন্দির, আর বাম পাশের দরজাটির ভিতরে অষ্টভুজারূপী দেবী দুর্গার একটি মন্দির রয়েছে। এই বাম পাশের মন্দিরটি পরে করা হয়েছে। বলা হয় যে এই মন্দিরে যাতায়াত ছিল নাগা সন্ন্যাসীদের। গোরক্ষনাথ তাদের একজন, যার নামে পরে নামকরণ করা হয় গোরখঘাটা ঘাট। তিনি শিবের নির্দেশ পান যে
নেপাল থেকে অষ্টভুজা মাতা, যা শিবের শক্তি হিসেবে মহেশখালীতে নিয়ে আসতে। 1612 সালে নেপাল রাজবাড়ির মন্দির থেকে অষ্টভুজাকে চুরি করে আনার সময় ধরা পড়ে এবং জেলবন্দি ও বিচারের সম্মুখীন হন। বিচারের আগের রাতে সন্ন্যাসী স্বপ্ন দেখেন শিব তাকে বলছে বিচারক যে প্রশ্নই করুক সন্ন্যাসী যেন মুখে যা আসে তাই বলে। পরের দিন বিচারকালে বিচারক প্রথমে নেপালের রাজার কাছে মূর্তি রং জানতে চাইলে রাজা কোষ্ঠী পাথরের মূর্তি কালো রং বলে বর্ণনা দেন। একই প্রশ্ন সন্ন্যাসীকে করা হলে তিনি মূর্তির রং সাদা বলেন। মূর্তি সকলের সামনে খোলা হয় এবং দেখা যায় মূর্তির রং সাদা এবং সন্ন্যাসীর পক্ষে রায় ঘোষণা করা হয়। সেই থেকে শিবের সাথে পূজা হয় অষ্টভুজা মূর্তির। হিন্দুরা বিশ্বাস করে মহেশখালীতে অষ্টভুজা রূপে দুর্গা দেবী প্রতিষ্ঠিত বলে দুর্গা প্রতিমা বানিয়ে দুর্গা উৎসব পালন করা হয় না। এই ঘটনাটিতে নাগা সন্ন্যাসী গোরক্ষনাথের কথা বলা হয়েছে, কিন্তু নাথ সম্প্রদায়ের প্রথম গুরু মীননাথের শিষ্য গোরক্ষনাথের আবির্ভাব হয় আনুমানিক 11 শতাব্দীতে এবং গোরক্ষনাথের জন্মসাল বা তিনি কোন শতাব্দীতে বাস করতেন সেই সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ঐক্যমত নেই। তাই বিভিন্ন উৎস অনুসারে 7ম থেকে 1400 শতাব্দীর কোনো এক সময়ে তিনি ছিলেন বলে ধারণা করা হয়। তাই নেপাল থেকে মূর্তি আনা হয় এখানে লেখা 1612 সালটি ভুল, অথবা মূর্তি আনা ব্যক্তিটি গোরক্ষনাথ ছিলেন না। আমরা এখন ডান দিকের সেই পাথরটি দেখতে যাব, যার ইতিহাস খ্রিস্টপূর্ব 5000 বছর আগে। আমরা এখন যাব মন্দিরের ডান দিক দিয়ে পেছনে। মন্দিরের ডান পাশে মহেশখালী চ্যানেলের ভিউ দেখতে পারবেন। চ্যানেলের ওই পাশে কক্সবাজারের উইন্ড টারবাইনের সুন্দর দৃশ্য দেখা যায়, যদিও অনেক দূরে। উইন্ড টারবাইন সম্পর্কে আমরা বিস্তারিত দেখিয়েছি ডে 2 এপিসোড 3-তে। আমরা মূল মন্দিরের পেছনে চলে এসেছি। এখান থেকে দেখতে পারবেন মূল মন্দিরের পেছনের দিকে দুটি পুকুর রয়েছে। চলুন আমরা নিচে নেমে এই জোড়া পুকুর দেখে আসি। মন্দিরে লেখা আছে পুকুর দুইটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 288 ফুট উচ্চতায়, কিন্তু মন্দির যেহেতু 280 ফুট উঁচুতে, তাই পুকুর দুটি আনুমানিক আরও 10-15 ফুট নিচে। যাই হোক, সমুদ্রপৃষ্ঠ থেকে 260 বা 70 ফুট উঁচুতে অবস্থান হলেও একটি আশ্চর্যের বিষয় হলো এর পানি কখনোই শুকায় না। অনেকে বলে যে দুটি পুকুরের মধ্যে একটিতে গোসল করলে সকল রোগ দূর হয়। চলুন এবার উপরে উঠি। ডান পাশে মন্দিরের পুরোহিতদের থাকার জায়গা। মূল মন্দির চত্বরের আগেই বাম পাশে যা আমরা ক্রস করে গিয়েছি, এটা হলো রাধা গোবিন্দ মন্দির। রাধা গোবিন্দ মন্দিরের বাম পাশেই ভৈরব মন্দির। রাধা গোবিন্দ ও ভৈরব মন্দিরের সামনে বিরল প্রজাতির একটি পারিজাত ফুল গাছ রয়েছে। বিভিন্ন হিন্দু ধর্মীয় গ্রন্থে গাছটি স্বর্গের রাজা ইন্দ্রের রাজসভার ফুল বলে উল্লেখ করা আছে। ভক্তগণ প্রতিনিয়ত মনস্কামনা পূরণের জন্য এখানে মানত করে এবং গাছে সুতা বেঁধে রেখে যায় এবং কামনা পূর্ণ হলে এসে পূজা করে। রাধা গোবিন্দ মন্দির চত্বরের আগে যেখানে ভক্তদের জন্য বিশ্রামের জায়গা আছে, এর ঠিক ডান পাশ দিয়ে একটা সিঁড়ি নিচে নেমে গেছে, যা অদ্বৈত অচ্যুত ধামের দিকে। এটি একটি মিশন 2রা ফেব্রুয়ারি 2024-এ উদ্বোধন করা হয়। শিব চতুর্দশীর মেলায় অদ্বৈত অচ্যুত মিশন বাংলাদেশের উদ্যোগে চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ বিতরণ, তীর্থযাত্রীদের মন্দির পরিক্রমার সহায়তা দান, পানীয় জল সেবা প্রদান করা হয়। মেলা চলাকালীন সময়ে এই সেবা প্রদানের জন্য তীর্থযাত্রী
সেবা কেন্দ্র স্থাপন করা হয়। আমরা এখন মন্দির থেকে বের হয়ে পাহাড় বেয়ে আরো উপরে উঠে যাব। মহেশখালী দ্বীপটি আগে অবহেলিত ছিল। মূলত ইংরেজ শাসনামলেই মহেশখালী দ্বীপটি ইংরেজদের নজরে পড়ে। 1779 সালে রবার্ট ওয়ারলেস নামক একজন ইংরেজ কর্মচারী দ্বীপটি তার নামে নেয়ার জন্য আবেদন করলে 1782 সালে চট্টগ্রামে দ্বীপটি তার নামে দলিল হয়। 1782 সালের 20 নভেম্বর রবার্ট ওয়ারলেস চট্টগ্রামের ইংরেজ কালেক্টর চার্লস ক্র্যাফটসের কাছে 20,000 টাকার বিনিময়ে দ্বীপটি হস্তান্তর করেন। কিন্তু চট্টগ্রাম থেকে দূরত্ব আর যোগাযোগের অসুবিধার কারণে ক্র্যাফটস স্থানীয় দেওয়ান কালীচরণ কানুনগোর কাছে 40,000 টাকার বিনিময়ে দ্বীপটির মালিকানা হস্তান্তর করেন। কালীচরণ কানুনগো নিঃসন্তান ছিলেন। চণ্ডীচরণ শরৎচন্দ্র নামক এক ছেলেকে তিনি পুত্ররূপে দত্তক নেন। এখানে দেখা যাচ্ছে রামসীতা মন্দির। এই কর্নার থেকে মহেশখালী চ্যানেলের ভিউটা সুন্দর। 1790 সালে কালীচরণের মৃত্যু হলে তার স্ত্রী প্রভাবতী মহেশখালীর মালিক হন। প্রভাবতীর মৃত্যুর পর 1793 সালে শরৎচন্দ্র অপ্রাপ্তবয়স্ক থাকায় প্রভাবতীর নামেই থেকে যায়। পরে শরৎচন্দ্র মহেশখালী দ্বীপের জমিদার হন। তিনি জনসাধারণের খাবার পানির জন্য বিশাল একটি দিঘি খনন করেন, যা বর্তমানে উপজেলা প্রশাসনের সামনে অবস্থিত। 1950 সালে জমিদারি প্রথা বন্ধ ঘোষণার পূর্ব পর্যন্ত অজিত কুমার রায় বাহাদুর চৌধুরী মহেশখালী দ্বীপের জমিদার ছিলেন। এখানে দেখা যাচ্ছে একটি বৌদ্ধ প্যাগোডা। এর নির্মাণকাল এতটুকু জানা যায়, 1790 সালের দিকে বার্মিজরা আরাকান বিজয়ের পর কক্সবাজারের বিভিন্ন এলাকায় রাখাইন সম্প্রদায় এটি নির্মাণ করে। তারা এটিকে মেমোরিয়াল হিসেবে তৈরি করে। কক্সবাজারের সদর রামু ও টেকনাফের পাহাড় বা উঁচু টিলায় এ ধরনের প্যাগোডা দেখা যায়। আমরা কক্সবাজার হিলটপ সার্কিট হাউসের পাশে এমন এক প্যাগোডা ডে 1 এপিসোড 3-তে দেখিয়েছি। অন্য একটি দেখিয়েছি ডে 2 এপিসোড 4-এ কক্সবাজার জাদি পাহাড়ের উপরে। এখন আমরা একই রাস্তা ধরে ব্যাক করব।
সিঁড়িতে নামার আগেই বামে নিচে দেখবেন বাঁশঝাড়, অনেক সুন্দর বাঁশঝাড়। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামবো। এরপর বামে যাব মহেশখালীর বিখ্যাত মিষ্টি পানের একটা বরজ দেখতে। আগের দিনে রাজা বাদশাদের খাবারের তালিকায় পান ছিল অন্যতম রাজকীয় খাবার। পান ছাড়া আচার অনুষ্ঠান যেন অসম্পূর্ণ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতেও মিষ্টি পানের জন্য প্রায় সবার কাছেই পরিচিত একটি নাম। মহেশখালীর প্রায় সব মানুষের প্রধান পেশা পান চাষ। প্রায় প্রতিটি বাড়িতেই কেউ না কেউ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পান চাষে যুক্ত। এই দ্বীপের আবহাওয়া, মাটি ও পানি ইত্যাদি পান চাষের উপযোগী বলেই প্রতি বছর বিদেশে রপ্তানি হওয়া পানের একটি বড় অংশ মহেশখালী থেকেই উৎপাদিত হয়ে থাকে। বিভিন্ন প্রজাতির পান চাষ হলেও মহেশখালীর এই পান মানুষের কাছে বেশি জনপ্রিয় এর মিষ্টি স্বাদের কারণে। এখানের মাটি এমন যে পানগুলো খেতে মিষ্টি হয়। এই পান অনেক পাতলা, খেলেই সহজে মিশে যায়। এই পানের মিষ্টি স্বাদ ছাড়াও আকারের পরিবর্তনের সাথে ঘটে দামের পরিবর্তন। পান যত বড় দামও তত বেশি। অনেকে বলেন পান বরজ থেকে তুলে আনার পর বড়, মাঝারি, ছোট এইভাবে ভাগ করে দাম নির্ধারণ করে। পান বিক্রি করা হয়ে থাকে বিড়া হিসেবে। এক বিড়ায় পান থাকে 80টি। তবে চাষিরা এখানে পান বিক্রি করে গন্ডা হিসেবে। সাধারণত এক গন্ডায় থাকে 4টি পান। 50 গন্ডা পানকে এক বিড়া হিসাব করে চাষিরা পান বিক্রি করে। তারা 50 গন্ডা পান যে দামে বিক্রি করে, ঢাকায় বা অন্যান্য জায়গায় সেই একই দামে বিক্রি করে 20 গন্ডা পান। বড় পানের দাম বিড়া প্রতি 450 থেকে 500 টাকা। মাঝারি পানের দাম হয়ে থাকে 300 থেকে 400 টাকা এবং ছোট পানের দাম হয়ে থাকে 100 থেকে 150 টাকা। সপ্তাহে 2 বার পানের বাজার বসলে চাষিরা খুচরা এবং পাইকারি দুইভাবে বিক্রি করে। শীতকালে পানের উৎপাদন কম হয় বলে দাম বেশি থাকে, আর গ্রীষ্মকালে পান বেশি হয় বলে দাম কম থাকে। পানের ক্ষেতকে বরজ বলে। সাধারণত 2 ধরনের পানের বরজ হয়ে থাকে মহেশখালীতে, পাহাড়ি বরজ ও বিল বরজ। সমতলে যে পানের চাষ হয় তাকে বলা হয় বিল বরজ। অন্যদিকে পাহাড়ের উপরে যেসব পানের চাষ হয় তাকে বলা হয় পাহাড়ি বরজ। জমি ভেদে পানের চাষের সময় ভিন্ন হয়। সাধারণত পাহাড়ে যে পান চাষ করা হয় সেগুলো 3 থেকে 4 বছর পর্যন্ত থাকে। অন্যদিকে সমতল ভূমির পান বেশি দিন রাখা যায় না, এগুলো টিকে থাকে 9 মাস পর্যন্ত। সমতল জমিতে পান চাষের উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে। পান চাষ শুরু হলে মে বা জুনের দিকে পান পরিপক্ক হতে শুরু করে। অপরদিকে পাহাড়ি জমিতে যে কোনো সময় পান চাষ হয়ে থাকে। পাহাড়ি জমির চেয়ে সমতলে পান চাষ করা একটু কষ্টকর। পান গাছ লাগানোর পর তা মাটির ভেতর থেকে বের হতে প্রয়োজন হয় 1 মাসেরও বেশি। পান পরিপক্ক হয়ে বিক্রির উপযুক্ত হতে লাগে 4 মাসেরও বেশি সময়। গাছ থেকে একসাথে সব পান তোলা হয় না। একটা পান গাছ থেকে 2 থেকে 4টা পান ছেঁড়া হয়, সেখানে আবার 8 থেকে 10 দিন পর নতুন পান হয়। এভাবে করে 10 দিন পর পর পান সংগ্রহ করা হয়। প্রতি 10-15 দিন পর পর পান বিক্রি করে চাষিরা 5 থেকে 6 হাজার টাকা আয় করে। 15 শতক জমিতে পান চাষ করে বছরে আয় করা যায় 5 থেকে 7 লক্ষ টাকা। 1 থেকে 2 লক্ষ টাকা পান চাষে ব্যয় হয়, আর বাকি টাকা লাভ। পান গাছের অনেক যত্ন করতে হয়। পান গাছের ঠিক সময়ে সার বা বিষ প্রয়োগ না করলে গাছ বাঁকা হয়ে যায়, নষ্ট হয়ে যায় এবং পান পাতাও বড় হয় না। বৃষ্টির জন্য পানের উপরে পলিথিন দেওয়া হয়। বৃষ্টি বেশি হলে পলিথিনেও কাজ হয় না, তখন ক্ষতি হয়ে যায়। পান সংরক্ষণ করা কঠিন, তাই পান বরজ থেকে আনার 2 দিনের মধ্যেই বিক্রি করে দিতে হয়। সর্বোচ্চ 10 থেকে 15 দিন এই পান অনেক যত্নে রাখা যায়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে চাহিদা রয়েছে তার যোগান দিতে পর্যাপ্ত পান এখন উৎপাদিত হচ্ছে না। এর অন্যতম কারণ হলো আগের তুলনায় চাষির সংখ্যা কমে গিয়েছে এবং পানের উৎপাদনও কমে গিয়েছে। পানে রয়েছে বিভিন্ন ভেষজ গুণ। গবেষকদের মতে হজম শক্তি বাড়াতে পানের কোনো বিকল্প নেই। তেমনি আবার রক্তচাপ, হৃদস্পন্দন থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব কার্যকরী। এমনকি পান পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সারের ঝুঁকি কমায় ও দেহে ক্যান্সার সৃষ্টি প্রতিরোধ করে। এছাড়াও সর্দি উপশম করা, কোষ্ঠকাঠিন্য দূর করা, মাথার ব্যথা কমানো, গলা দাঁতের ব্যথা দূর করা ইত্যাদি সব কাজ করে থাকে পান। এখন আমরা বের হয়ে যাব।
ফাল্গুন মাসের শুরুতে বা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আদিনাথ মন্দিরে শিব চতুর্দশী পূজা হয়ে থাকে। তখন এখানে মেলা হয়, প্রায় 10 দিন ধরে চলে এই মেলা। এই মেলা আনুমানিক 200 বছরেরও বেশি সময় থেকে আদিনাথ মেলা নামে পরিচিত লাভ করে আসছে। প্রতি বছর শিব চতুর্দশী পূজা ও মেলা উপলক্ষে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত সহ কয়েকটি দেশের হাজার হাজার পূজারী ও ভক্ত অনুরাগী আসেন। পাশাপাশি মেলা উপলক্ষে নানান প্রান্তের পর্যটকরাও এসে ভিড় করে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট পর্বে আমরা দেখব নতুন কোনো জায়গার কমপ্লিট ট্রাভেল গাইড। সে পর্যন্ত ভালো থাকবেন।